অসংখ্যবার প্রশ্ন এসেছে যে চুল পড়ার সমাধান দিন। আমি আপনাকে আগে বলি, চুল কয়টা করে পড়ছে? 50 থেকে 100টা চুল পড়া স্বাভাবিক, এটা একটা বুঝতে হবে। এরপর হচ্ছে আপনি আপনার যে পানির ট্যাঙ্কিটা, বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা শহর এলাকায় থাকি, পানির ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে কিনা প্রতি মাসে বা 2 মাস অন্তর অন্তর পরিষ্কার করা হচ্ছে কিনা, এটা কিন্তু দেখার বিষয়। আবার দেখা যাচ্ছে অনেক এলাকার মানে পানির মধ্যে অনেক বেশি আয়রন থাকে, তো এই কারণে কিন্তু চুল পড়তে পারে। আবার চুলের জন্য যে প্রোটিনটা সব থেকে বেশি সহায়ক, সেই প্রোটিনটা কিন্তু আমরা ডিম থেকে পাবো। তার মানে আপনার যদি প্রোটিনের ঘাটতি থাকে, অর্থাৎ ডিম খাচ্ছেন না আপনি দীর্ঘদিন ধরে ঠিক মতো, আপনাকে ডিমটা আপনি খাওয়া শুরু করেন। অনেকে দেখা যায় যে পানির ঘাটতি, পানি শূন্যতা হলে কিন্তু আমাদের শরীরের সকল কোষগুলো মরতে থাকে, মানে সকল কোষই তো ধীরে ধীরে মরবে এবং নতুন কোষ গজাবে, কিন্তু পানির অভাব হলে কিন্তু আপনার চুল পড়াটা অনেক বেশি দেখবেন যে দ্রুততার সাথে হবে, ওই অনুযায়ী আপনার চুল নতুন করে গজাবে না। আবার সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা ফ্যাক্টর, যে রাত জাগা। আমরা জানি যে আমাদের এখন বেশিরভাগ মানুষই রাত 12টা 1টা 2টা পর্যন্ত জাগতেছি, অনেকে এর থেকেও বেশি জাগি। রাত জাগলে কিন্তু আপনার সকল সিস্টেম, শরীরের সকল সিস্টেম দেখবেন যে এলোমেলো হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা এই জিনিসগুলো, এই যে আমি কথাগুলো বললাম, আপনার প্রোটিনের ঘাটতি আছে কিনা, আয়রনের ঘাটতি আছে কিনা, পানি ঠিকমতো পান করছেন কিনা, রাত জাগতেছেন কিনা, পানিটা ঠিকমতো আপনি দেখেন যে আপনার ঠিকঠাক আছে কিনা, এগুলো আপনি আগে মেনটেন করে দেখেন। যে এরপরও যদি আপনার চুল পড়ে, সেক্ষেত্রে অবশ্যই একজন ফিজিশিয়ানের শরণাপন্ন হন। সেক্ষেত্রে দেখতে হবে যে এখানে ড্যান্ড্রাফ আছে কিনা, বা অন্য কোনো আপনার বংশগত কারণ আছে কিনা, বা থাইরয়েড হরমোনের কম বেশি হলো কিনা, এগুলো দেখার পর আপনাকে প্রপার যদি ট্রিটমেন্টটা দেওয়া যায়, ইনশাল্লাহ চুল পড়া অনেকাংশে কমে আসবে। বা তেলের বিষয়টা বলি, মাথায় কিন্তু অবশ্যই তেলটা দিতে হবে। তেল দিলে কি হবে, চুলের যে রুক্ষ ভাবটা, এই যে রুগ্ন চুলটা ফেটে যায়, এটা কিন্তু কমে আসবে। চুলটা পুষ্টি পাবে, সতেজ থাকবে। এটা মানে এই না যে তেল দিলাম আপনার চুল পড়া কমে গেল, বিষয়টা এরকম না, কিন্তু চুলটা পুষ্টি পেলো, চুলটা অনেকটা সতেজ থাকবে। এবং চুল পড়ার মূল কারণগুলো কিন্তু আমি বলেছি, এগুলোই মোর অর লেস এই কারণগুলোই হয়। আপনাকে দেখেন যে আপনার মধ্যে এগুলো কোনোটা আছে কিনা। আর একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, দুশ্চিন্তা। অনেক বেশি দুশ্চিন্তার কারণে কিন্তু চুল পড়ে যায়। শুধু চুল পড়ে তা না, শরীরের সকল হরমোনাল সিস্টেম ইমব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। আরেকজন যে প্রশ্নগুলো এসেছে, প্রথমত এখন যেহেতু ঢাকা শহরে একটু ডেঙ্গুর প্রাদুর্ভাব আছে এবং বেশ কিছু রিজনে আছে, তো ডেঙ্গু হলে আসলে আমরা কি করতে পারি? অনেকে বলে যে ডেঙ্গু হয়েছে, শরীরটা একটু বেশি ব্যথা হয়, দেখা গেলো ফার্মেসি থেকে ব্যথার ওষুধ খেলো। এই কাজটা ভুলেও করবেন না। ডেঙ্গু হলে যেটা করতে হবে, অবশ্যই আপনাকে অনেক বেশি লিকুইড খেতে হবে। ঠিক আছে, লিকুইড তরল খাবার খেতে হবে। এবং জ্বর যেহেতু আছে, শরীর ব্যথা আছে, শুধুমাত্র আমরা প্যারাসিটামল খাবো, এর বাইরে কোনো রকমের ব্যথার ওষুধ খাওয়া যাবে না। খেলে কি হতে পারে? রক্তক্ষরণ কিন্তু বেড়ে যেতে পারে। এবং সব থেকে যেটা ডেঞ্জারাস হয়, আমরা যে ভুলটা করি, এটা কিন্তু খুবই জরুরি কথা বলছি। ডেঙ্গু ধরেন কারো হয়েছে, বাসায় আছেন, সাপোজ সেই হাসপাতালে তো অবশ্যই যাওয়া উচিত, কিন্তু কোনো কারণে আপনার যান নাই, বাসায় আছেন, ডেঙ্গুর জ্বর আপনার সেরে গেল, আপনি তো বিন্দাস মনে করতেছেন যাক আমি তো সুস্থ হয়েছি। এখন যেটা সমস্যা হয়, ডেঙ্গু জ্বর কেটে যাওয়ার পর, মানে জ্বর আপনার শরীরে নাই, তারপরে যে 48 ঘন্টা, এটা সব থেকে ভয়ঙ্কর। ওই সময় কিন্তু দেখা যায় যে একদম আপনার হচ্ছে যে ডেঙ্গু শক সিনড্রোম প্রকাশ পেয়ে যেতে পারে। দেখা যাচ্ছে আপনি হয়তো বুঝবেন না, যে আপনি তো মনে করতেছেন আমি সুস্থ, ওই সময় কিন্তু এই মৃত্যুর ঝুঁকিটা এই সময়টাতে বেশি। এই জন্য ডেঙ্গু জ্বর যখন সেরে যাবে, তার 48 ঘন্টা সব থেকে নিজের যত্ন নেবেন, বেশি বেশি তরল খাবেন। আর বারবার বলছি, প্যারাসিটামল ব্যতীত অন্য কোনো ওষুধ খাওয়া যাবে না, অন্য কোনো ব্যথার ওষুধ খাবেন না। আরও একটা প্রশ্ন এখানে এসেই যায় যে জ্বর হলেই কি আমরা অ্যান্টিবায়োটিক খাবো কেন? শুধু ডেঙ্গু বলে না, যে কোনো জ্বর। এখন দেখেন বেশিরভাগ জ্বরই কিন্তু ভাইরাস দিয়ে হয়, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের তেমন রোল নাই। আমরা আমাকে প্রথমে দেখবো, আমরা 3 থেকে 5 দিন আমি অপেক্ষা করবো, জ্বর হলে প্যারাসিটামল খাবো, শরীরটা একটু মুছে নিব, বেশি বেশি ভালো ভালো খাবার খাবো, তরল খাবার খাওয়ার চেষ্টা করব। এরপর যদি দেখেন যে না, আপনার শরীরে খুব বেশি কাঁপুনি দিচ্ছে, 5 দিনের ওভার হয়ে গিয়েছে জ্বর, আপনার মানে সহ্যের বাইরে খুব বেশি জ্বর, সেক্ষেত্রে আপনি ডক্টরের পরামর্শে অ্যান্টিবায়োটিক খেতে পারেন। কিন্তু প্রথমে যদি অ্যান্টিবায়োটিক খান, কিন্তু আপনার জ্বর হয়নি কোনো ব্যাকটেরিয়া দিয়ে, পরবর্তীতে কিন্তু সত্যিকার অর্থে যখন আপনার ব্যাকটেরিয়া দিয়ে জ্বর হবে, তখন কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক কাজে দিবেন। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। বুঝতে পারছেন? এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। আর একজন প্রশ্ন করেছেন যে ডায়াবেটিক্স নিয়ে তুমি যখন বলতেছিলে ভাই, তখন একজন প্রশ্ন করেছে ডায়াবেটিস হলে কোনো ফল খাওয়া যাবে কিনা। আসলে ফল খাওয়া যাবে, কিছু ফল, যেমন 1 নম্বরে বলবো আমাদের দেশি পেয়ারা, এটা 1 নম্বর, এটা আপনি খেতে পারবেন। আর এছাড়া কমলা খাওয়া যেতে পারে, কিছু ক্ষেত্রে নাশপাতি, আপেল যেগুলো হচ্ছে দেখবেন যে স্বাধীন বলতে আমি যেগুলো মিষ্টি নাই, এই আপেলগুলো আপনি খেতে পারেন। আর প্রশ্ন এরকমও এসেছে যে খেজুর, তারপরে হচ্ছে যে আপনার পাকা আম, পেঁপে, এগুলো খাওয়া যাবে কিনা। হ্যাঁ, এগুলো আপনি খেতে পারেন যদি ডায়াবেটিস আপনার কন্ট্রোলে থাকে, অল্প পরিমাণে, কিন্তু কখনোই এটা জুস করে খাওয়া যাবে না। জুস করে খেলে কিন্তু খুব দ্রুত আপনার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যাবে।
আর একটা কোশ্চেন এসেছে এরকম যে আমার দেখা যাচ্ছে যে ওজন হচ্ছে যে আমার বেশির কারণে আমার কোমর ব্যথাটা বেশি এবং হাঁটু ব্যথা বেশি। আমি একটা কথা বলি আপনারা, হাঁটু ব্যথা এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশি ওজনের কারণে হয় এবং লাইফস্টাইল। দেখা যাচ্ছে আপনার শরীরে কোনো মুভমেন্ট নাই, আপনি খাওয়ার পরে শুয়ে পড়ছেন, হ্যাঁ, রাতে ঘুমাচ্ছেন দেরিতে, ফাস্টফুড জাঙ্কফুড বেশি খাচ্ছেন। একটা আশার কথা বলি, 1 কেজি ওজন যদি আপনি কমান না, 1 কেজি ওজন কমাতে পারলে 4 কেজি ওজনের লোড আপনার কমে যাবে হাঁটুর উপর। আপনি কি বুঝতেছেন বিষয়টা? তার মানে 2 কেজি যদি আপনি ওজন কমাতে পারেন, আপনার হাঁটুর যে ব্যথা এটার উপর লোড, আপনার শরীরের লোড 8 কেজি কমে আসবে। কতটা ব্যথা কমবে বুঝতে পারতেছেন? তো এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। এই জন্য আমরা যে ওজন কমা আসলে স্পেসিফিক কোনো জায়গার ওজন কমানো শরীরের সম্ভব হয় না। অনেকে আমরা বলি যে শুধু পেটের মেদ কমাতে চাই, এটা হয় না আসলে। এইভাবে শরীরের সব জায়গায় ওজনটা কমবে একই সাথে। এই জন্য সন্ধ্যার পরে কম খাবো, লাল চালের ভাত খাবো, টক দই খাবো, হ্যাঁ, একটু এক্সারসাইজ করবো। সব থেকে বেস্ট এক্সারসাইজ হচ্ছে সুইমিং। নাবিল ভাই একটা সেদিন কথা বলেছে যে ব্যাডমিন্টন খেলা, ব্যাডমিন্টন খেললে এটা শরীরের জন্য 1 নম্বর ব্যায়াম, এটা পুরো শরীরের বডির মুভমেন্ট হয়, এই জন্য এই ব্যায়ামটা করব। আর হচ্ছে যাদের চর্বিযুক্ত খাবারের প্রশ্ন এসেছে যে কোন চর্বিগুলো আসলে ভাই আমরা খাবো, কোন চর্বিগুলো আমরা খাবো, কোনগুলো আমরা অ্যাভয়েড করব। আমি বলি যে বাদাম আপনারা খাবেন, মাছের যে তেল সেটা আপনারা খাবেন, কিন্তু যেটা হচ্ছে যে দেখবেন যে ওই ডালডা ভাজা পোড়া, তারপর হচ্ছে যে এমনি খাসির মাংস যে চর্বি বা যে চর্বিটা খুব জমে যায়, এই চর্বিগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? এই পাম অয়েল দিয়ে ভাজা পোড়া, ফাস্টফুড জাঙ্ক ফুড এগুলো আপনি বলেও খাবেন না। এগুলো খেলে কিন্তু শরীরের উপর অনেক বেশি আপনার লোড পড়বে। লবণ নিয়ে প্রশ্ন এসেছে যে কতটুকু লবণ খাবো, এটা খুবই ইন্টারেস্টিং। লবণ কিন্তু একজন মানুষের জন্য 1 চা চামচ, 1 চা চামচ মানে 5 গ্রাম লবণ। এর বেশি খেলেই কিন্তু দেখবেন যে আপনার উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়বে, আপনার শরীরে অনেক রকমের দেখবেন যে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন। এখন 1 চা চামচ বলতে এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করি। আপনার বাড়িতে যদি 5 জন সদস্য হয়, 5 চা চামচ লবণ দিয়ে পুরো পরিবারের তরকারি যতগুলো আইটেম আপনি রান্না করবেন সবগুলো সারাদিনে 5 চা চামচ দিয়ে রান্না করতে হবে। আপনি এখন চিন্তা করেন তো, আপনার বাসায় যে মা বোনরা আছে ওদেরকে বললেন যে আজকে আমার বাড়িতে 4 জন সদস্য, তোমরা কয় চা চামচ দিয়ে রান্না করছে, দেখবেন হিসাব নিয়ে দেখবেন 10-15 চা চামচ দিয়ে তারা রান্না করছে। এর বাইরে আবার আমাদের তো আমরা ফাস্টফুড, জাঙ্ক ফুড, আচার, ওই যে দেখা যাচ্ছে যে চানাচুর, চিপস এগুলো খাচ্ছে, এগুলোর সাথে তো আপনার সল্ট যোগ হচ্ছে। তার মানে কত বেশি সল্ট আমাদের মধ্যে আসতেছে, লবণ আসতেছে, এই জন্য তো আমাদের ঝুঁকিটা বাড়তেছে। হাইপার টেনশন এমন একটা ডিজিজ, এই যে উচ্চ রক্তচাপ, এটা কিন্তু সাইলেন্ট কিলার। কেন কিলার? হাইপার টেনশন হলে আমরা অনেকে বুঝতেই পারি না যে আমার উচ্চ রক্তচাপ। আমার শরীরে ধরেন আপনার উচ্চ রক্তচাপ আছে, আপনি বুঝতেই পারবেন না যে আপনার উচ্চ রক্তচাপ আপনি দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন। এটা কিন্তু ধীরে ধীরে আপনার দেখবেন যে স্ট্রোকের ঝুঁকি বাড়াবে, ডায়াবেটিক্সের ঝুঁকি বাড়াবে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে, কিডনি ধীরে ধীরে বিকল করবে। তার মানে এই জন্য আমি বলি যে উচ্চ রক্তচাপের ঝুঁকিতে আমরা সবাই থাকতে পারি, এটাই ধরে নিতে হবে, সবাই থাকতে পারি। এই জন্য লাইফস্টাইলটা মেনটেন করবো। ঘুমটা খুব জরুরি। রাতের ঘুম অবশ্যই আমরা রাত 10টা থেকে 11টা এর মধ্যে ঘুমিয়ে যাব এবং ভোরবেলা উঠবো। আজকের লাইভটা যেহেতু লাইভে এসেছি, এটা বিষয় আলাদা। পানি পর্যাপ্ত পান করবো এবং সল্টের বিষয়টা যেটা এনেছি, অবশ্যই সল্ট আমরা 1 চা চামচ সারাদিনের বরাদ্দ। তেলের প্রশ্ন এসেছে যে তেল কতটুকু খাবো, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। সারা মাসে 1 মাসে একজন মানুষের জন্য আধা লিটার তেল বরাদ্দ। আপনি বুঝতেছেন বিষয়টা? আধা লিটার। আমরা তো সরিষার তেলের কথা বলি, সরিষার তেল দিয়ে যদি রান্না করেন আপনি, আপনার যেহেতু 4 জন সদস্যের বাড়ি, তার মানে 2 লিটারের বেশি তেল আপনি বাসায় কিনে দেবেন না। 2 লিটার দিয়ে পুরো মাস চালাতে হবে, এটাই নিয়ম। এর বেশি হলে আপনার শরীরে ক্ষতি হবে। বিষয়গুলো বুঝতেছেন? তার মানে এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমি এটা এই জন্য ঝটপট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, যেহেতু আমাদের মানে আমরা বিস্তারিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব বা করেছি। এই জন্য বলবো যে আপনার লবণ 1 চা চামচ, তেল আধা লিটার সারা মাসের জন্য বরাদ্দ, ঠিক আছে? এবং ডায়রিয়া নিয়ে নাইল ভাই বলতে গিয়েছে, আমি এটা বলি, ডায়রিয়াতে আগে অনেক বেশি রোগী মারা যেত, এখনো কিছু মানুষ মারা যায় ভুলের কারণে, একটু ভুলের কারণে, বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে। এবং বাচ্চারা কিন্তু পানিতে ডুবে, বাংলাদেশে বেশিরভাগ বাচ্চা মারা যায় পানিতে ডুবে। এই জন্য একটু সতর্ক থাকবেন, বাচ্চা কাচ্চাকে একটু সেফলি দেখবেন। বিশেষ করে বাথরুমে খুব এই ভয়ঙ্কর ইয়েটা হয়, বিপদটা হয়। দেখা যাচ্ছে একটা বালতিতে অল্প পানি আছে, আমরা হয়তো ইগনোর করি, বাচ্চাটা গেল, সে খেলতে খেলতে মাথাটা তার পড়ে গেল বালতিতে, ও ভিতরে উঠতে পারবে না, আল্লাহ মাফ করুক। এটা খুবই প্যাথেটিক। এরকম অসংখ্য পেশেন্ট আমরা হাসপাতালে পাই এবং আমরা খবরেও দেখি। এর জন্য বাচ্চাদেরকে অবশ্যই
যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে বাথরুমের দরজা লক করে রাখবেন এবং বালতি টালতি রাখলেও সেখানে পানি রাখবেন না, বালতিগুলো উপর করে রাখবেন। যেটা নিয়ে বলতেছিলাম ডায়রিয়ার বিষয়টা, ডায়রিয়া হলে অবশ্যই আমরা ওরসেলাইন খাবো, সেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কেউ হলে ওরসেলাইন এবং অবশ্যই জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে স্পেশালি জিঙ্ক ট্যাবলেট খেতে হবে, নাহলে কিন্তু ওই বাচ্চার যে ক্ষতিটা হবে তার কিন্তু ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যাবে। দেখবেন যে ওই বাচ্চা ডায়রিয়া হয়েছে, সে দেখবেন একটা সময় তার এত বেশি ক্ষতি হলো শরীরের, ওই বাচ্চা দেখবেন যে অপুষ্টিতে ভুগতেছে, তার ব্রেইনের ডেভেলপমেন্ট ঠিক মতো নয়। আপনাই পরে এসে আমাদেরকে বলেন যে পড়ালেখা করতেছে, একই বাসায় আমার বাচ্চার তিনটা, একটা বাচ্চার মাথা কাজ করে না। ওই বাচ্চা হয়তো কোনো কারণে আপনি দেখছেন যে ডায়রিয়া হয়েছিল জীবনে কোনো এক সময়, মানে ছোটবেলায় আপনি তাকে জিঙ্ক ট্যাবলেট দেননি, এই জিঙ্কটা অবশ্যই দিতে হবে। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর একটা বিষয় দাঁত নিয়ে বলেছে, এখানে প্রশ্ন এসেছে আমি দেখতে পাচ্ছি যে এই মুখে ব্রণ। আচ্ছা, ব্রণের বিষয়টা আমরা বলি যে সেবাসিয়াস যে হরমোনটা, এই হরমোনের সাথে যখন আপনার যাদের অয়েলি স্কিন, স্পেশালি এই অয়েলি স্কিন এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যাকটেরিয়া, এই তিনটার মিশ্রণে কিন্তু ব্রণটা হয়। এবং টয়লেট যাদের মানে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে কিন্তু এই ব্রণের সমস্যাটা বেশি হয়। এই জন্য আমরা বারবার বলি যে মুখটা আপনার পরিষ্কার রাখবেন, মানে পর্যাপ্ত পানি পান করবেন, আপনি হচ্ছে যে বেশি টয়লেটটা শক্ত রাখবেন না, প্রচুর পানি পান, শাকসবজি ফলমূল খাবেন, যে খাবারটা খাবেন চিবিয়ে খাবেন, রাত জাগবেন এবং প্রসাধনী এই রকমের বাইরের কোনো রকমের কসমেটিক্স ইউজ থেকে বিরত থাকেন। পার্লারে যাবেন না, পার্লারে গিয়ে যেসব তারা দেয় বেশিরভাগ ক্ষেত্রে একই জিনিস, ওই জায়গায় মানে একই প্রসাধনী সবাইকে ওই মানে ওটা দিয়ে ব্যবহার করতেছে, মানে ব্যবহারের জন্য যে জিনিসগুলো থাকে সেটা সবাইকে ঠিক মতো মানে লাগাচ্ছে। এখন কার স্কিন কীরকম, কার সাথে কার স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে কেউ আপনার আগের পেশেন্টের এমন একটা স্কিন ডিজিজ আছে যেটা হয়তো ছোঁয়াছে, এখন উনি তো ওনাকে ওইটা দিয়ে ব্যবহার করে আপনাকে ওইটা দিয়ে দিল, কারণ আপনার এটা হবে না, আপনি তো পরে বুঝতেই পারবেন না যে কি কারণে আপনার এটা হলো। এই জন্য আমরা বলি যে পার্লার টার্লারে যাওয়ার দরকার নেই, বাসায় আপনি হোমমেড যে চর্চাগুলোর কথা আমরা বলি যে একটু বেসন নেন, 1 টেবিল চা চামচ বেসন, 1 চিমটি একটু হলুদের গুঁড়ো দেন, সেখানে একটু টক দই দেন, এটা দিয়ে যে প্যাকটা হবে সেখানে একটু মধু দিতে পারেন, এগুলা মারাত্মক। এই প্যাকগুলো যদি আপনি গোসলের আগে আধা ঘন্টা আগে যদি ফেসের মধ্যে দিয়ে ফেসটা একটু ক্লিন করতে পারেন, আপনি দেখবেন যে কোনো পার্লার লাগবে না, ঠিক আছে। আর একটা কোশ্চেন এসেছে যে কাশি হলে আসলে কি করব, ঘরোয়াভাবে চিকিৎসা চান। আমরা তো অনেকবার বলেছি যে কুসুম গরম পানি পান করতে হবে। নাবিল ভাই কিন্তু সবসময় কুসুম গরম পানি পান করে, আল্লাহর রহমতে সে অনেক বেশি সুস্থ থাকে। কুসুম গরম পানি পেটের জন্য খুবই ভালো, স্পেশালি যাদের দীর্ঘদিন ধরে কাশি, অনেক রকমের অ্যান্টিবায়োটিক খেয়েছেন, দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন, যাচ্ছে না, অনেকে বলে অ্যাজমার সমস্যা। আমি একটা কথা বলি যে আপনি কুসুম গরম পানি আজীবন খান, কি ঠান্ডা কি গরম কুসুম গরম পানি পান করেন। আপনি এর পাশাপাশি লেবু পানি, সকালবেলা লেবুর সাথে একটু আদা, একটু মধু, হ্যাঁ এটা কালো জিরা দিয়ে আপনি পান করেন, দেখবেন যে 2-4-5 দিনের মধ্যে আপনার কাশি আশা করা যায় কমে যাবে। এরপর যদি সিভিয়ার পর্যায়ে হয়, শ্বাসকষ্ট হচ্ছে, হাই গ্রেড ফিভার আছে, কাশি কমছেই না, কাশির সাথে রক্ত যাচ্ছে, আপনি অবশ্যই একজন ভালো ডক্টর দেখিয়ে নেবেন। ডক্টর দেখালে উনি হয়তো 2-1টা পরীক্ষা নিরীক্ষা করে আপনার প্রপার ট্রিটমেন্টটা দিলে কমে যাবে। কিন্তু নর্মালি একটা ঘরোয়া যে টিপসটা দিলাম এটাই সাফিসিয়েন্ট হয়ে যায়। এবং মেথিটা আমরা বলি, মেথিটাও কিন্তু কাশির ক্ষেত্রে উপকার নিয়ে আসে। রাতের বেলা 1 গ্লাস পানিতে বা হাফ গ্লাস পানিতে মেথি, গরম পানিতে মেথি ভিজিয়ে রেখে সকালে পানিটা পান করলেন, এটা একই সাথে ডায়াবেটিসের জন্য উপকারী, উচ্চ রক্তচাপের জন্য উপকারী। এটা মানে আমি বলবো যে মেথির উপকারিতা অসংখ্য উপকারিতা। এবং চিয়া সিড ওজন কমার ক্ষেত্রে আমাদের মানে এখানে যেহেতু ফাইবার আছে, প্রোটিন আছে, প্রোটিনের ঘাটতিটা পূরণ করে, কোষ্ঠকাঠিন্যটা দূর করে। তো আসলে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তো নাবিল ভাইকে এখন যেটা বলতে চাই যে আসলে একজন একটা প্রশ্ন ছিল, সেটা হলো মুখের মধ্যে যে ব্রণ, এটা সমাধান কি না, স্কিনের যে প্রবলেম। আমি বলি কি মুখটা হচ্ছে আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, আমাদের শরীরের আয়না। জি, আয়নায় যদি কারো কোনো হচ্ছে ময়লা থাকে, সে চেহারা দেখতেছে ও আচ্ছা আয়নায় ময়লা, আয়না মুছলে কি পরিষ্কার হবে? চেহারা পরিষ্কার করা লাগবে, তাহলে আয়না পরিষ্কার হবে। তার মানে হচ্ছে তার শরীরের ভিতরে যদি কোনো ডিস্টার্ব থাকে, সেইটা মুখের মধ্যে ব্রণ থেকে শুরু করে অন্য আছে কি সমস্যার কারণে। একটা হচ্ছে যে তার দেখা যাচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। মেয়েদের ক্ষেত্রে বেশ করে হরমোনাল ইমব্যালেন্সটা কেন হয়? এই যে বিভিন্ন কসমেটিক্স আছে, এই যে মানে বড় বড় যে কোম্পানিগুলো যারা কসমেটিক্স তৈরি করে, এগুলোর মধ্যে থ্যালেটস আছে। থ্যালেটস করে কি আমাদের মেয়েদের যে গোটাল যে হরমোনাল সিস্টেমটা এটা হচ্ছে ইমব্যালেন্স করে দেয়, এবং তখন দেখা যায় পিসিওএস হচ্ছে, পিসিওএস যাদের তাদের দেখবা যে ব্রণ থেকে শুরু করে অন্যান্য প্রবলেমগুলো কিন্তু তৈরি। ঠিক অবশ্যই। এই জন্য আমি বলবো যে যত বেশি নেচারের কাছাকাছি থাকবো এবং আমাদের শরীরের ভিতরের যে মানে অসম্ভব দামি অর্গানগুলো আল্লাহ যেগুলো দিয়েছে, এগুলো যত বেশি স্বাভাবিকভাবে কাজ করতে পারবে, তত আল্লাহর রহমতে আমাদের স্কিনের যে মৌলিক প্রবলেমগুলো এগুলো থেকে আমরা রক্ষা পাবো। এবং এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে যে ফ্যাটি লিভার এটা সম্বন্ধে জানতে চাইছে। ফ্যাটি লিভারের ব্যাপারটা কি, যে লিভারের মধ্যে ধরা যাক যে চর্বি জমছে,
তাহলে করবোটাই, চর্বিটা জমলো কেন? অনেকে মনে করে চর্বি খাইলে বোধহয় চর্বি জমে, ব্যাপারটা মোটে এরকম না। মূলত ভাত যে আছে না, ভাতের মধ্যে, ভাতকে আমি বলি ট্রাইগ্লিসারাইড, টিজি। তা কোলেস্টেরল যে অনেকে বলে যে আমার বেশি না কম, কোলেস্টেরলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে উপাদানটা সেটা টিজি খেয়াল রাখবেন, ট্রাইগ্লিসারাইড। কারণ যদি টিজি এর পরিমাণ বেড়ে যায় তার মানে তার রক্তের নালীর মধ্যে জ্যাম হয়ে গেছে। রক্তের নালী যখনই জ্যাম হয়ে যাবে তখন দেখা যাবে আস্তে 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 লিভার যে আছে, লিভারের মধ্যে কিন্তু চর্বি জমা শুরু হবে। এবং আমাদের শরীরের প্রতি 100 টাকাতে 70টা কাজ করে হচ্ছে লিভার বা কলিজা। তার মানে রক্তের নালী জ্যাম, লিভার বা তার চতুর্দিকে চর্বি জমে গেছে। এখন এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ভাত এবং এই যে যেটা সাদা চাল সেটা বাদ দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। অনেকে কয় ভাই আগেকার লোক তো ভাত খেত, আগেকার লোক যে ভাতটা খেত সেই ভাতটা ছিল একদম সিদ্ধ চাল, ফাইবার যুক্ত, তার মানে এটা মেশিনে ছিল না, লাল চাল। এবং ওই সামে গাইনে হচ্ছে আছাড় দিয়ে মারা চাল, সেই চালটা দেখা যেত কি যে তার হঠাৎ করে রক্তে গ্লুকোজ বাড়াইতো না। এবং এই কারণে যেটা হয়তো রক্তে যদি হঠাৎ গ্লুকোজ বেড়ে যায়, বুঝতে হবে এটা যে রক্তের মধ্যে গ্লুকোজ হঠাৎ বেড়ে গেছে, মানে রক্তের মধ্যে বন্ধ করবে, খুব ইয়া লাগে, রক্তের মধ্যে দেখা যাবে যে হচ্ছে মানে হচ্ছে যে গ্লুকোজের ঝড় শুরু হয়ে গেছে। এবং গ্লুকোজের ঝড় যখন রক্তে শুরু হবে, গ্লুকোজের ঝড় শুরু হয় মানে রক্তের মধ্যে গ্লুকোজের ঝড় মানে বাড়ির মধ্যে আগুন লাগছে। আগুন লাগলে কি হয়, দেখা যায় যে ফায়ার ব্রিগেড আসে না, তখন আমাদের শরীরে যদি রক্তের মধ্যে গ্লুকোজ হঠাৎ করে বেড়ে যায় তখন ফায়ার ব্রিগেড হিসেবে ইনসুলিন আসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা বাড়ি যদি বারবার ফোন দেয় ভাই আমার ইনসুলিন ফায়ার ব্রিগেড কেসে আমার এখানে আগুন লাগছে চলে আসো, তাহলে এটা যেমন মানে একটা ক্ষতির মধ্যে পড়ছে, তো ঠিক তেমনি করে যত বেশিবার রক্তের মধ্যে ইনসুলিন লেভেল বেড়ে যাবে তত বেশিবার হচ্ছে মানে গ্লুকোজ লেভেল বাড়ছে, ইনসুলিন লেভেলও বাড়ছে। এই কারণে কোষ যেটা আছে যেখানে শক্তি তৈরি হয় সেই কোষের যে ডিএনএটা আছে এইটা সে খারাপ হয়ে যাবে। এবং এই কারণে মাইটোকন্ড্রিয়াটা তখন অসুস্থ হয়ে যাবে। সবসময় মাথায় রাখতে হবে মানুষ অসুস্থ এর মূল কারণ মাইটোকন্ড্রিয়া অসুস্থ, ডিএনএ অসুস্থ। তাই এটা কি কারণে হয়, এটার একটা বড় কারণ হচ্ছে রক্তের মধ্যে যদি দুইটা ঝড় হয়। এক নম্বর হচ্ছে গ্লুকোজের ঝড়, খুব খারাপ জিনিস। এই যে অনেকে যে মিষ্টি জাতীয় জিনিস খায়, এগুলো দেখবে যারা মিষ্টি জাতীয় জিনিস খায় এদের হচ্ছে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, দাঁতের মধ্যে প্রবলেম, পেটের মধ্যে ডিস্টার্ব, ঘুম ঠিকভাবে হয় না, মেজাজ কখনো ভালো কখনো খুব খিটখিটা, যারা মিষ্টি জাতীয় জিনিস খায়। কেন? কারণ এদের যখনই মিষ্টি জাতীয় জিনিস খেলো, মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে আবার দেখবেন মেজাজ ভালো, আবার যখন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মিষ্টি জাতীয় জিনিস খেলে মেজাজ খুব কড়কড়া হয়ে আছে এবং গরম, তারপর হঠাৎ করে একদম দেখবেন যে খাইলো তারপরে আবার ভালো হয়ে গেল। তো এইটা থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে যেটা, সেটা হলো ওই খাবারগুলো আমরা খাবো যেই খাবারগুলো রক্তের মধ্যে গ্লুকোজের ঝড় তুলবে না। এবং একই সাথে গ্লুকোজের ঝড় যদি না হয় তাহলে হচ্ছে ইনসুলিনেরও ঝড় চলবে না। তাহলে রক্তের মধ্যে গ্লুকোজের ঝড়, রক্তের মধ্যে ইনসুলিনের ঝড়, এই দুইটা সবচেয়ে খারাপ। এই দুইটার কারণে হচ্ছে ডিএনএ যে আছে সেটার অবস্থা খারাপ হয়ে যায়, কোষের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া আছে সেটার অবস্থা খারাপ হয়ে যায়। এবং আলটিমেটলি আপনার কোষ যদি খারাপ হয়, ধরেন আপনি একটা বিল্ডিং করতেছেন সব 4 নাম্বার 3 নাম্বার কোয়ালিটির ইট, তাহলে কি হবে, বিল্ডিংটা খুব নড়বড়ে হবে না? ঠিক তেমনি করে আপনার শরীরের ইট হচ্ছে কোষ, এই কোষগুলো যদি নড়বড়ে হয়ে যায় তাহলে দেখা যাবে যে সব শরীরের সিস্টেমগুলো আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাবে। বুঝতে পারছি? এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। আচ্ছা, একজন কোশ্চেন করেছে যে চুল পেকে যাচ্ছে অল্প বয়সে, এটার কারণ আমি বলি যে আসলে দেখেন চুল পাকতে পারে, এক নম্বর যেটা কারণ হতে পারে যে বংশগত, এটাতে আসলে আমাদের কোনো করণ নেই, এটার কোনো হাতও নেই। এরপরে যে কারণগুলো আছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনি চাইলেই কন্ট্রোল করতে পারেন, যে ভিটামিন B12 এবং আয়রনের ঘাটতি। সেখানে একটা জিনিস বলি, চুল পাকার ক্ষেত্রে একটা ডেঞ্জারাস ইয়া আছে, সেটা একটু বলি। যারা যত বেশি স্ট্রেসে থাকে, স্ট্রেসফুল কন্ডিশন, তাদের কিন্তু চুল পাকার পরিমাণ তত বেশি। যেমন বারাক ওবামা, সে প্রেসিডেন্ট হওয়ার আগে যে অবস্থায় ছিল, তারপরে একদম স্ট্রেসফুল কন্ডিশন, চুল দেখবেন যে খুব দ্রুত হচ্ছে যে তার স্বাভাবিক যে রং সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তার মানে হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশনে যদি আমি থাকি তাহলে আমাদের শরীরের যে এই যে চুল সে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। তখন দেখা যায় এটা অনেকটা গাছের পাতার সাথে তুলনা করতে পারি। শীতকালে গাছের পাতা ঝরে যাচ্ছে, আবার বসন্ত আসলে নতুন পাতা ধরা যাচ্ছে, ঠিক তেমনি করে শীতের সময় পুষ্টি পাচ্ছে না, দেখে তো এইটা বোঝার জন্য। ঠিক তেমনি করে আমাদের শরীর যদি ঠিকভাবে পুষ্টি না পায় তখন দেখা যাবে যে এই যে মাথার যে চুল এটার মধ্যে প্রবলেম হবে। এটা হচ্ছে পড়ে যাওয়া এবং এই যে সাদা যে হয়ে যায়, সাদার পিছনে সবচেয়ে বেশি কারণ হচ্ছে জেনেটিক থাকলে তো হইলোই, তা ওইটা তো আমাদের কিছু করার নেই। কিন্তু অন্য যেটা সেটা হলো যে টেনশন, অ্যাংজাইটি, রাতে ঘুম না করা, এবং আমাদের শরীরের মধ্যে যে হচ্ছে ঘড়ি আল্লাহ বসায় রাখছে সেই ঘড়ির মধ্যে ডিস্টার্ব শুরু হয়ে গেছে।
এটা হলো ব্যাপার। বলো। খুবই চমৎকার। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে আসলে আপনার যদি আয়রনের ঘাটতি থাকে, আপনি যদি পানি শূন্যতা থাকে, এই ক্ষেত্রেও এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং ভিটামিন B12 এর ঘাটতি যেটা খুব বেশি হয়, ভিটামিন B12, আয়রনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, প্রোটিনের ঘাটতি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ চুল পাকা, একই সাথে চুল পড়ারও যা কারণ, চুল পাকার ক্ষেত্রে স্পেশালি দুইটা, আয়রন এবং ভিটামিন B12। এখন নাবিল ভাই একটু আগে একটা কথা বলেছে, এই যে অ্যান্টি আলসার মানে গ্যাসের ওষুধ আমরা খুব বেশি খাই, এটা খেলে কি হয়? গ্যাসের ওষুধ আমি বারবার বলছি যে 8 সপ্তাহ আপনার খুব বেশি গ্যাসের যে মানে সিমটমগুলো, লক্ষণগুলো, পেট ফাঁপা, দেখা যাচ্ছে বুকটা জ্বলতেছে, হ্যাঁ, পেটটা ভার হয়ে আছে, মানে গ্যাসের যে সিমটমগুলো বেসিক্যালি হয়, তো আপনি অ্যান্টি আলসারিন খাচ্ছেন, 8 সপ্তাহ খেয়েছেন, এরপর আপনার সারে নাই, মানে এই সমস্যাগুলো আপনার পারসিস্ট করতেছে, রয়ে গেছে, তার মানে বুঝতে হবে আপনার অন্য কোনো সমস্যা থাকতে পারে। এইচ পাইলোরি বলে একটা কথা আছে, এইচ পাইলোরি, এই টেস্টটা করলে বুঝতে হবে যে এইটা আপনার মধ্যে আছে কিনা। তখন কিন্তু ওইটার বিরুদ্ধে যখন আমরা অ্যান্টিবায়োটিকগুলো দিব, প্রপার ট্রিটমেন্ট, ট্রিপল থেরাপি বলে, ওই থেরাপিটা যখন দিয়ে দিব তখন কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। এবং ওই থেরাপি টানা হচ্ছে যে আপনার 2 সপ্তাহ দিয়ে আমরা দেখা যায় যে তার সমস্যাটা সমাধান হয়। এন্ডোস্কোপি অনেকে করতে পারে, আমরা প্রথমেই বলি না, আমরা আগে বলি যে লাইফস্টাইলটা মেনটেন করেন, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা দেখবেন সমাধান হয়ে যাবে। কিন্তু যদি আপনি এই যে বলতেছেন আমার সমস্যা তো আছেই, আমি গ্যাসের ওষুধ মানে অ্যান্টি আলসারিন খেয়েই যাচ্ছি, বছরের পর বছর খাচ্ছেন, তখন কি হবে? ভিটামিন B12 এবং আয়রনের আপনার দেখবেন যে শোষণ ক্ষমতা শরীরে কমে যাবে, ক্যালসিয়ামের শোষণ ক্ষমতা কমে যাবে, তখন কিন্তু দেখবেন যে আপনার চুল পড়বে, চুল পেকে যাবে, হ্যাঁ, হাড়গুলো দুর্বল হয়ে যাবে, ভঙ্গুর হয়ে যাবে। এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। লাইফস্টাইল খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। পাইলস নিয়ে বলেছেন, পাইলস কি আসলেই অপারেশন কি রাখবে কিনা, খুবই পরিষ্কার করে বলি, যেগুলো আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যে টয়লেটের সময় একটা মাংসপিণ্ড বের হয়ে আসে, টয়লেট শেষে মাংসপিণ্ডটা ভিতরে চলে যায়, এই ক্ষেত্রে আপনার কোনো অপারেশন লাগবে না, ঠিক আছে? এরকম যাদের স্টেজ, টয়লেটের সাথে একটু রক্ত যাচ্ছে, টয়লেটের সময় দেখা যাচ্ছে মাংসপিণ্ড আসতেছে, টয়লেট শেষে মাংসপিণ্ড ভিতরে চলে যাচ্ছে, এইগুলোর ক্ষেত্রে লাইফস্টাইল সাফিসিয়েন্ট। আর যে খাবারগুলো আমরা নিষেধ করে বারবার বলি, সামুদ্রিক মাছ খাবেন না, বেগুন খাবেন না, মশলা মরিচ এটা অ্যাভয়েড করবেন, বিশেষ করে মানে গাভীর যে গরু, মেয়ে গরুর মাংস খাওয়াই যাবে না, গরুর মাংসটা বাদ দেন, খাসির মাংস বাদ দেন, হাঁস এটা বাদ দেন, মুরগি মাঝে মাঝে খাবেন, আর মাছ খাবেন প্রচুর। সেটা কোন মাছ? নদীর মাছ, পুকুরের মাছ, বড় মাছ, ছোট মাছ খাওয়া যাবে না, গুড়া মাছ খাবেন না, ইলিশ, চিংড়ি, সামুদ্রিক মাছ একেবারেই ভুলেও খাবেন না, খেলে কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, আর খাবেন কি? লাল চালের ভাত, এটা কিন্তু দেখেন সব জায়গায় আসতেছে, লাল চাল যেটা ফুল ফাইবার, এই লাল চালের ভাত খাবেন, টক দই খাবেন, হ্যাঁ, প্রচুর পানি খাবেন, পানি পান করবেন, শাকসবজি ফলমূল চিবিয়ে চিবিয়ে নরম করে এরপরে গিলবেন, এবং খাওয়া, রাতের খাওয়া বারবার বলছি, ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করবেন। তার মানে যদি আমরা 10টা 11টায় ঘুমাই, তার মানে আমাকে সন্ধ্যা 7টার মধ্যে খাওয়া শেষ করতে হবে, এটা খুবই জরুরি। এটা সকল ক্ষেত্রে, শুধু যে পাইলস তা কিন্তু না। এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, যে কেউ যদি মেনে চলে, ভাই আপনার ডাক্তারের কাছে যেতে হবে না। বিশ্বাস করেন, আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমরা বলার চেষ্টা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাটা দেখিয়ে দিয়েছে, যে আপনার পেটে ক্ষুধা থাকা অবস্থায় আপনি খাওয়াটা থেকে উঠে আসতে হবে। মানে 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানির জন্য জায়গা রাখবেন, খাওয়ার আধা ঘন্টা পরে সেটা পান করবেন, 1 ভাগ আপনি খালি রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনি অনেক রোগ জীবাণু থেকে, আপনার পেটের রোগ থেকে আপনি মুক্ত হতে পারবেন। খাবারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মানে একবার মুখে খাবার নিয়ে অসংখ্যবার চিবাতেন, 70% উপরে আপনি চিবিয়ে নরম করতে হবে খাবার মুখের মধ্যেই। এইখানে তো অনেক রকমের এনজাইম আছে, যেটা এই মুখের যে এনজাইম, এটা আপনি পেটে গেলে পাবে না। তার মানে মুখের মধ্যে খাবারটা ভালো মতো চিবাতে হবে, যেন ওইখানকার যে এনজাইমগুলো প্রপারলি এসে ওইটাও হজমে আপনার সহায়ক রোল প্লে করবে। এটা একটা গেল। খাওয়ার ক্ষেত্রে আমি পানির ক্ষেত্রে বলছি কুসুম গরম পানি পান করতে হবে, এটা একটা বিষয় গেল। মিষ্টি জাতীয় খাবারগুলো পারতপক্ষে আপনি চেষ্টা করেন এটা অ্যাভয়েড করার, বিশেষ করে রিফাইন্ড সুগারের যত খাবার পৃথিবীতে আছে এগুলো বাদ দেন। বাইরের ফাস্টফুড, জাঙ্ক ফুড, এই যে দীর্ঘদিন ধরে যে প্রিজার্ভ করা, যে আপনার হচ্ছে যে রেস্টুরেন্টে যে ব্রয়লারের মাংসের যে খাবারগুলো আমরা খাই, চিকেন ফ্রাই, এটা সেটা, চিকেন রোল, হ্যাঁ, তারপরে কি বলে পিজা, স্যান্ডউইচ, এগুলো সত্যিকার অর্থে বলতেছে এগুলো কার্সিনোজেনিক, মানে আপনার ক্যান্সারের ঝুঁকি এগুলোর কারণে বেশি বেড়ে যায়। কারণ অনেকে কিন্তু আপনার বলেন যে উন্নত বিশ্বতে খাচ্ছে, আপনার এগুলো খবর নিয়ে দেখেছেন? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডাতে ওগুলোর দেশে টাটকা খাওয়ায়, বেশিরভাগ ক্ষেত্রে একদম টাটকা, সাথে এনে সাথে ভেজে দিচ্ছে এরকম। আমাদের এরকম 2-3 মাস ধরে আপনি প্রিজার্ভ করে খাওয়াচ্ছেন, এগুলো জানেন আপনি কতটা? এটা 1 নম্বর কোলন ক্যান্সারের ঝুঁকি। এত বেশি কোলন ক্যান্সার কেন বাড়তেছে? এটা একটা অন্যতম কারণ হচ্ছে কোলন ক্যান্সারের, যে আপনার ওই কি বলে এই মানে প্রক্রিয়াজাতকরণ যে মানে মাংসগুলো, এগুলো আমরা খাচ্ছি।
এবং রিফাইন্ড সুগারটা বেশি করে খাচ্ছি, এটা খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, ঠিক আছে? আর একটা বিষয় হচ্ছে দুশ্চিন্তা, হতাশা, এগুলো মানুষের লাইফে আসতেই পারে, কিন্তু এগুলো থেকে দূরে হওয়ার জন্য নাবিল ভাই যে কথাগুলো বারবার বলে যে বুক ভরে শ্বাস নেওয়ার ব্যায়ামটা, এটা আমরা নামাজের শেষে করতে পারি। প্রতি ওয়াক্তে নামাজ শেষে বুক ভরে শ্বাস নিয়ে, এই যে বুক ভরে শ্বাস নিয়ে শ্বাসটা আটকিয়ে রেখে ধীরে ধীরে শ্বাসটা ছাড়বে, এতে করে আপনার স্ট্রেসটা অনেকটা দেখবেন রিলিফ হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ভাই যে কথাগুলো বলে, আমরা যেটা বলি মা বাবার খেদমত করা, মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকানো, ছোট ছোট বাচ্চা তাদের পরিবারে আছে বা পাশের বাসায় আছে, তাদেরকে একটু সময় দেওয়া, বাচ্চাদের সাথে সময় কাটালে আপনি স্ট্রেস অটোমেটিক কমবে, এটা ন্যাচারাল, এটা আপনারা কিছু করতে হবে না। ওগুলো অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যাংজাইটির ওষুধ লাগবে না আপনার, এমনিতেই দেখবেন যে আপনার স্ট্রেস অনেকটা রিলিফ হবে। প্রকৃতিকে একটু সময় দেওয়া, নিজেকে একটু সময় দেওয়া, স্ট্রেসটা অনেকটা দেখবেন কমে আসবে, ঠিক আছে? এই বিষয়গুলো মাথায় রাখলে পরে আমাদের আসলে ডাক্তারের কাছে প্রথমেই যাওয়ার দরকার হয় না। সত্যিকার অর্থে বলতেছি, আমরা নিরুৎসাহিত করবো না ডাক্তার, আমরা নিজেরাও তো ডক্টর, আমরাও তো পেশেন্ট দেখি। আমাদের ক্ষেত্রে অবশ্যই আসতে হবে কোন ক্ষেত্রে, যখন আপনি ঠেকে গেছেন, আমাদের এই পরামর্শগুলো মানার পরেও আপনার কাজে দিচ্ছে না, তখন আপনি আসবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমি বলি এটা আফসোসের কথা, আমাদের বাংলাদেশের অনেক ডাক্তারই অনেক ভালো, সত্যিকার অর্থে বেশিরভাগ ডাক্তার কিন্তু ভালো ভালো, কিন্তু এমনও অনেক ডাক্তার আছে যারা সত্যিকার অর্থে কমিশন খায়, ওই যে ওষুধ কোম্পানির কমিশন, বিভিন্ন রকমের ডায়াগনস্টিক সেন্টার কমিশন, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তাহলে আমরা দেখবেন যে হচ্ছে যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপটা ভালো থাকবে, ঠিক আছে? আর বেশিরভাগ ডক্টরই ভালো, আমরা এটা ভুল বুঝবো না। অনেক ডাক্তার আছে যে অনেস্টির সাথে সেবাটা দেয়, তাদের কাছে আমরা সেবাটা নেওয়ার চেষ্টা করব। তো আমি বারবার বলি যে রোগ হওয়ার আগে অবশ্যই প্রতিরোধটা সব থেকে, মানে এই জিনিসটা আমাদেরকে করতে হবে, ডিফেন্স সিস্টেমটা আমাদের স্ট্রং করতে হবে, তাহলে আমরা ইনশাআল্লাহ অনেক ভালো থাকতে পারবো। এখন নাবিল ভাইয়ের কাছে আমার কোশ্চেন যে এখন দেখা যাচ্ছে মানে মানুষের মনের ভিতরে যে শান্তি, এই শান্তিটা উঠে গেছে, শান্তি নাই। এই শান্তি উঠে যাওয়ার কারণটা কি? আসলে মানুষের এত বেশি হতাশা, অশান্তির মধ্যে দিন কাটায়, এর পিছনের কারণ এবং এখান থেকে কিভাবে বের হতে পারবে? আমার যেটা মনে হয় সেটা হলো যে প্রথম যেটা শুকরিয়া নেই, যে অবস্থায় আছে এই অবস্থায় যদি শুকরিয়া থাকে, তাহলে দেখা যাবে আল্লাহর রহমতে মনের মধ্যে শান্তি আসবে। তা আমরা তো এখন যত গবেষণা হচ্ছে, প্রত্যেকটা গবেষণায় দেখা যাচ্ছে যেই লোকটা শুকরিয়া আদায় করে তার ভালো থাকাটা বাড়ে এবং তার মনের মধ্যে একটা প্রশান্তি আসে। আর দ্বিতীয় যে জিনিসটা খুব কাজ করে সেটা হলো যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মানুষ খুব আত্মকেন্দ্রিক হয়ে গেছে, খালি নিজের ভালোটা নিজেরটা চায়। এইটার কারণে হয় কি, এই নিজের করতে করতে সে দেখা যায় আসলে আলটিমেটলি সবকিছু হারাই ফেলছে। এই কারণে মাঝে মধ্যে একটু হচ্ছে যে নিজেকে হচ্ছে একটু স্যাক্রিফাইস করার মেন্টালিটি রাখা। ফ্যামিলিতে হচ্ছে আমি সবসময় যেটা বলি যে ফ্যামিলি বন্ডিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফ্যামিলি যখন বন্ডেড থাকে তখন যেটা হয় সেটা হলো যে একজন আরেকজন যখন এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকে তখন কিন্তু অক্সিটোসিন ক্ষরণ হয়। অক্সিটোসিন যখন ক্ষরণ হবে, সেরোটোনিন ক্ষরণ হবে, তখন দেখা যাবে কি আমাদের শরীরে রক্তের নালী পরিষ্কার হইলো, এন্ডরফিন ক্ষরণ হচ্ছে, মন চাঙ্গা হচ্ছে। তা আমরা হয়ে গেছে কি যে সামাজিক জীব থেকে দেখা যাচ্ছে আইসোলেটেড হয়ে গেছি। এই জন্য আমি সবসময় বলি যে গ্রামে থাকি, একসাথে থাকি, মাটির কাছাকাছি থাকি, ফ্যামিলির সবাই মিলে বন্ধুত্বপূর্ণভাবে হচ্ছে যে একজন আরেকজনের খোঁজ খবর নিয়ে মজা করে থাকি, তাইলে জীবনটা অন্যরকম হবে। কিন্তু আমি যত টাকা ইনকাম করি, যত সাকসেসফুল হই, একা, আমার সাথে কোনো লোকজন নাই, হ্যাঁ, আমার হচ্ছে আমি কারো খোঁজও নিলাম না, আমি মানে এক কথায় যেটা ওই যে বৈরাগীও না, আবার হচ্ছে যে এটা কি বলে, অনেক যে বিলিয়নিয়ার দেখা যায় যে হতাশার মধ্যে পড়ে গেছে। কারণ কি? কারণ তার হচ্ছে কোনো সঙ্গ নাই, তার হচ্ছে যে ফ্যামিলির বন্ডিংটা নাই, সোশ্যালি কানেক্টেড নাই। তা এই জায়গাগুলোতে আমার মনে হয় যদি আমরা একসাথে হই, যে ফ্যামিলিটা যদি একসাথে কানেক্টেড থাকে এবং সোসাইটি যারা আছে তাদের ভালো কিছুর জন্য যদি আমি হচ্ছে হেল্পিং মেন্টালিটি রাখি, তাহলে আমার যেটা মনে হয় সেটা হলো যে একজন আল্লাহর মধ্যে মনের যে অশান্তি সেটা থেকে বের হইতে পারবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আমি যেটা সবসময় বুঝি সেটা হলো যে আপনি যেই পরিবেশে থাকবেন, এই পরিবেশে আপনার যত পরিচিত মানুষজন থাকবে তত আপনার ভালো থাকার সম্ভাবনাটা বাড়বে। এই যে একটা নিজের এলাকায় থাকা, এটা কিন্তু খুব ভালো, কিন্তু আমরা কি করি জানা, নিজের এলাকা থেকে অন্য জায়গায় যাইলে বোধহয় বড় কিছু হবে, এটা একটা ভুল চিন্তা। এই চিন্তাটা থেকে বের হইতে হবে। যে এলাকায় আছে এখন তো সারা দুনিয়া হাতের মুঠার মধ্যে আসছে। যদি হ্যাঁ এমন যে আপনার কোনো সুযোগে নেই অন্য কিছু করার, যে আপনার চাকরি বা আপনার হচ্ছে ব্যবসা যে বাইরে ছাড়া আপনি করতে পারবেন না, তাহলে তো যাইতেই হবে। তাছাড়া আমি বলবো যে আপনি আপনার যেই এলাকায় আছেন এখন সারা দুনিয়া হাতের মুঠার মধ্যে, সারা পৃথিবীটা, তাহলে আপনি যেখানে আছেন, আপনি এই যে দেখেন, সে আমেরিকা থেকে আমাদের ভিডিও দেখতে পাবে, ওই রংপুর থেকেও দেখতে পাবে, ঢাকা থেকেও দেখতে পারবে, বোড়াগাড়ি থেকেও দেখতে পাবে, সারা দুনিয়া থেকে। তাহলে আমি সবাইকে বলবো যে আপনি আপনার নিজের এলাকায় থাকেন। একটা লোক ধরো যাক ঢাকায় থাকতেছে, সে 50,000 টাকা ইনকাম করতেছে, সে যতটা শান্তিতে থাকবে, গ্রামে একটা লোক যদি 20,000 টাকা ইনকাম করে তার চেয়ে ভালো থাকবে, কারণ তার তো আলাদা কোনো কস্টিং নেই, সে একদম একটা সুন্দর পরিবেশে থাকলো। এবং আমি দেখছি আমার আমাদের যে ভাগিনা ভাতিজারা, এরা যখন হচ্ছে যে আমাদের উন্মুক্ত পরিবেশে থাকে তখন তারা দেশি মুরগির মতো সতেজ থাকে।
আর যখনই হচ্ছে ওই যে ফ্ল্যাটের মধ্যে ঢুকছে একদম হচ্ছে যে মানে হচ্ছে যে কোয়ার্টার গার্ড, মানে হচ্ছে যে একদম ব্রয়লার মুরগির কারখানার মধ্যে ঢুকছে, তখনই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সে হচ্ছে যে দেখা যাচ্ছে তার বুদ্ধির যে বিকাশ সেটা খারাপ হচ্ছে, তার যে মুভমেন্টটা সেটা কমতেছে। তাই এই জায়গাটা আমার মনে হয় যে সবচেয়ে বেশি ফোকাস করার দরকার। ধন্যবাদ। আসলে এখনো এত বেশি মানে মানুষ অ্যাক্টিভলি এখানে আছে, লাইভটা যে শেষ করবো এটা বুঝতে পারছি না। আসলে লাইভটা কি আমরা কন্টিনিউ করবো কিনা? হ্যাঁ, অনেকক্ষণ বলছি আজকে। আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনারা অ্যাক্টিভলি ছিলেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া। সবাই ভালো থাকেন। শেষে একটু আমরা যে কথাগুলো বললাম একটু শেষে সামারি করে দিই। আচ্ছা ঠিক আছে, তুমি একটু তাহলে যে জিনিসটা সেটা হলো যে আমাদের এক নম্বরে আমাদের যে কোষ যেখানে হচ্ছে যে শক্তি তৈরি হয় মাইটোকন্ড্রিয়া, সেটা ঠিক রাখা লাগবে। এইটার জন্য আমি যেটা বলি যে ন্যাচারাল খাবারটা আপনি খাবেন, এবং যে কোনো রকমের হচ্ছে প্যাকেটজাত, তারপরে যেটাকে বলে প্রক্রিয়াজাত যত খাবার আছে সব বাতিল। সাদা চাল বাতিল, লাল চাল খাইতে হবে। সয়াবিন তেল বাতিল, সরিষার তেল খাই। ঘি যদি ওই যে গরু, দেশি গরু যেটা মাঠে চড়ায় যায় সেইটার থেকে যদি আমি দুধ নিয়ে দই, তারপরে হচ্ছে যে মাখন, তারপরে যদি ঘিটা নেই, এটা সবচেয়ে শরীরের জন্য উপকারী। ফ্যামিলির যতজন মানুষজন আছে সবাই একসাথে থাকা, ব্রণ, তারপরে হচ্ছে যে এই যে স্কিনের যে প্রবলেমগুলো, অ্যালার্জির যে প্রবলেম, এগুলো খাওয়া দাওয়া এবং ডাইজেস্টিভ সিস্টেম ঠিক নাই। মেয়েরা বেশিরভাগ এগুলো আক্রান্ত হয় কেন? এই যে কসমেটিক্সের মধ্যে ডিস্টার্ব আছে। একদম নোবেল এটা বারবার বলছে যে হচ্ছে যে ওই যে যে কি ওটাতে যে যায় যে পার্লার, এটাতে একদম চেষ্টা করবেন অ্যাভয়েড করার। আর যেটা সবচেয়ে জরুরি আমার যেটা মনে হয় সেটা হলো মনটা পরিষ্কার রাখা। এবং মন পরিষ্কার রাখার জন্য প্রথম হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা, যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো অসাধারণ রাখছো। এবং নামাজ যখন আমরা দাঁড়াই, নামাজে যখন পড়ি, তখন তো এইটাই পড়ি যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে ওই রাস্তায় দেখাও যে রাস্তায় হচ্ছে তোমার পছন্দের মানুষজন গেছে। তাই এইটা চিন্তা রাখবো। এবং 1 বছরে কিন্তু আমাদের কোষের, আমাদের যে শরীরের যে ছোট্ট ছোট্ট ইট দিয়ে যে গোটাল শরীরটা তৈরি হয়েছে, সেটা কিন্তু 1 বছরে প্রায় 98% আমরা চেঞ্জ করতে পারি। এই জন্য চিন্তা, খাওয়া দাওয়া, ফ্যামিলির বন্ডিং, সোশ্যাল বন্ডিং, মানুষের উপকার করা, এটা খুব ইম্পর্টেন্ট। মানুষের উপকারের জন্য করব এবং নিজে সৎ থাকবো। কেন? কারণ আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আর যে কোনো অন্যায় দেখলে সেটার বিরোধিতা করা। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যা কিছু ভালো এইটাকে আপনি উৎসাহিত করেন, যা কিছু খারাপ সেটাকে প্রতিবাদ করেন। এটা যদি আমাদের মধ্যে চলে আসে, ইসলাম তো চাইছে মানুষ সবাই হচ্ছে উন্নতির দিকে যাক, সবাই হচ্ছে ভালো থাক, এবং এই পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার সেন্টার। এইখানে আমরা কিরকম পরীক্ষা দিচ্ছি, কিরকম করে পরীক্ষা হচ্ছে যে কাটাচ্ছি, এইটার উপরে সারা জীবন পরকালটা ইনশাল্লাহ আমাদের নির্ধারিত হবে। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্ন করছে যে পড়া মুখস্থর মানে এটার ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায়? আচ্ছা, খুব সহজ জিনিস। পড়ার জন্য আমার আগে ব্রেইনটাকে পরিষ্কার করতে হবে। তা ব্রেইন পরিষ্কার মানে ব্রেইনে কোনো ভাইরাস রাখা যাবে না। কিভাবে ভাইরাস রাখবো? প্রথম যে জিনিসটা 1 নম্বর ভাইরাস, সেটা হচ্ছে আমার চিন্তা। অনেকেই চিন্তাই করে যে আমার পড়া পথে খেয়াল থাকবে না, তাইলে শেষ। তাহলে আমি চিন্তা করবো আমি যা পড়বো ইনশাল্লাহ আমার প্রয়োজনীয় জিনিস খেয়াল থাকবে, যা পড়বো প্রয়োজনীয় জিনিস খেয়াল থাকবে, এটা 1। 2 নম্বরে কি, আমি যখন পড়বো, পড়ার ক্ষেত্রে আমি লিখবো, লেখাপড়া, এবং লেখার ক্ষেত্রে নীল কালি দিয়ে লিখবো, নীল কালি দিয়ে। এবং তার সাথে ব্রেইনে তো রাখতে হবে তথ্যটা। তা ব্রেইন কিন্তু পানি হচ্ছে প্রায় 79 থেকে 80%। এই জন্য কুসুম কুসুম গরম পানি পর্যাপ্ত পরিমাণে খাবো। তারপরে কি করতে পারি, একটু মধু খাবো। কারণ কি, মধুটা আমাদের ব্রেইনে যে সিএসএফ আছে সেইটাকে হচ্ছে পুষ্টি দেয়। তার মানে হচ্ছে বলা যেতে পারে মধু, পানি এবং কুসুম কুসুম গরম পানি, তার সাথে বুক ভরে শ্বাস নিব, ছাড়বো, দেখা যাবে যে আল্লাহর রহমতে আমাদের যে ব্রেইনের মধ্যে যে রক্তর সার্কুলেশনটা সেটা ভালো হবে। এবং ঘুমাইতে হবে ঠিকভাবে। যে কোনো কঠিন পড়া যদি পড়তে চাই, তাহলে কি করব, ঘুমটাকে স্যান্ডউইচের মতো বানাবো। মানে একটু পড়লাম, ঘুমাইলাম, আবার পড়লাম। তাহলে ঘুমটা পড়াটাকে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করবে। আর অবশ্যই অবশ্যই যদি এই কাজটা যদি করি, সেটা কি, সেটা হলো যে পড়ার আগে যদি পারি একটু সূরা ফাতিহা পড়লাম, বা একটু হচ্ছে যে ওটাকে কি বলে, একটু কোরআন পড়লাম, কিংবা হচ্ছে একটু নামাজ পড়লাম, পড়ে শুকরিয়া আদায় করে ব্রেইনে আলফা ওয়েভ তৈরি করলাম। এবং পড়ার ক্ষেত্রে আর্লি মর্নিং, ধরো যাক ভোর 3টা 4টা থেকে শুরু করে যত হচ্ছে যে যে ওটাকে যেটা বলে যে একদম আর্লি মর্নিং যদি আমি হচ্ছে পড়তে পারি, তাহলে 1 ঘন্টায় দেখা যাবে 4, 5, 6 ঘন্টার পড়া ইনশাল্লাহ আমরা পড়তে পারবো। তো পড়ার ক্ষেত্রে এই মৌলিক জিনিসগুলো যদি আমরা মোটামুটি মাথায় রাখি, ইনশাল্লাহ পড়া অসাধারণ হবে। আরেকটা জিনিস এখানে বলে রাখি, যাই পড়ি সেটা কিন্তু লিখতে হবে, এবং ওই লেখা পয়েন্টগুলো বারবার হচ্ছে রিভাইজ করতে হবে। ইনশাআল্লাহ পড়া তখন শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ হবে। আর রাতের ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 ঘন্টা 7.5 ঘন্টা ঘুম পড়াকে শর্ট টার্ম থেকে লং টার্ম মেমোরিতে রিজার্ভ করার ক্ষেত্রে অসাধারণভাবে কাজ করে।
ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা এতক্ষণ ধরে ছিলেন। আর কয়েকটা কোশ্চেন করেছে, দুই একটা আমি জাস্ট 1 মিনিটে শেষ করে দিই। যে শরীর খুব বেশি দুর্বল লাগে, এক্ষেত্রে কোন পরীক্ষা করতে পারে? আর শরীর যদি আসলে খুব বেশি দুর্বল লাগে, যে সব খাওয়া দাওয়া ঠিক আছে, সবই ঠিক আছে, এরপরও যদি দুর্বলতা থাকে আপনার, সেক্ষেত্রে একটা সিবিসি করবেন, আপনি ভিটামিন ডি লেভেলটা দিলেন, আরবিএস দিলেন, আর সর্বোচ্চ থাইরয়েড টেস্টটা করতে পারেন। এটা করলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখেন। আর হচ্ছে উচ্চ রক্তচাপ কি একবারই বুঝতে পারবো কিনা? আসলে এক সিটিংয়ে কখনোই আমরা উচ্চ রক্তচাপ এটাকে ডায়াগনোসিস করি না। এটা আমরা কয়েকবার মেপে দেখি, এবং এটা মাপারও কিছু নিয়ম আছে। ডক্টরের কাছে গিয়ে আপনি মানে তড়িঘড়ি করে মাপবেন, একটু বসে থাকতে হবে, 5-7-10 মিনিট রেস্ট নিয়ে এরপরে মাপবেন। যদি বেশি হয় মানে উচ্চ রক্তচাপটা কখন বলছি আমরা, যে আমার 110-এর উপরে এখন, মানে নিচেরটা, মানে ওই কি বলে আপনার হচ্ছে যে আগে ছিল 140/90, যেটা আগে বলতাম, এখন কিন্তু আপনার মানে এর নিচে থাকলে এটাকে আগে নরমাল বলতাম, এখন কিন্তু নিয়মটা একটু অন্য হয়ে গিয়েছে। এখন 120-এর নিচে উপরেরটা, আর নিচেরটা হচ্ছে 80-এর নিচে। আরো ভালো হয় যদি 70-এর নিচে নিচেটা থাকে, উপরেরটা 110-এর নিচে থাকে, সেক্ষেত্রে আপনি আরো ভালো। এটাকেই বলতেছে যে আপনি সেফ আছেন। এর মাঝামাঝি কোনো থাকলে কিন্তু আপনি অলরেডি হচ্ছে মানে মাঝামাঝি একটা রেঞ্জে চলে আসেন, প্রি অ্যান্ড আপনার হচ্ছে যে হাইপারটেনশন কন্ডিশনে আপনি আছেন। এর জন্য হাইপারটেনশন থেকে রক্ষা পেতে হলে আপনি কি অবশ্যই রাতের ঘুমটা জরুরি। আপনি সল্ট থেকে অ্যাভয়েড করবেন, এবং আপনি যেটা বলছে দুশ্চিন্তা, সবথেকে খারাপ জিনিস দুশ্চিন্তা মুক্ত থাকবেন। আশা করা যায় আপনি উত্তরটা পেয়েছেন। উচ্চ রক্তচাপ, এই যে আপনার প্রেশারটা ঠিক মতো মেপে নেবেন। আর উচ্চ রক্তচাপের ওষুধ যদি কখনো কোনো ডক্টর দেয়, আপনি হুট করে নিজেই আপনার প্রেশার কন্ট্রোলে আসছে, আপনি বন্ধ করে দিন, এই কাজটা করবেন না। এই কাজটা করবেন না কেন? এটা করলে কিন্তু আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়ে। ঠিক আছে, আপনি নিজে বুঝতে পারবেন না, তখন কিন্তু স্ট্রোক হয়ে গেলে আল্লাহ মাফ করুক, যে কোনো একটা শরীরের অঙ্গ আপনার বিকলাঙ্গ হয়ে যেতে পারে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা অনেকক্ষণ ধরে থেকেছেন। আমাদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।